কর্মে অটল, মাথায় ব্যান্ডেজ নিয়েই নবান্নে কাজে যোগ মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীর খুনের ঘটনায় কেস ডায়েরি তলব করল হাইকোর্ট। বাংলায় বিজেপি প্রার্থীদের অর্ধেকেরই ক্রিমিনাল রেকর্ড, সোশ্যাল মিডিয়ায় নিশানা টিএমসির। চোর আর শিক্ষক তো একসঙ্গে তর্ক করতে পারে না, অভিষেককে জবাব সুকান্ত মজুমদারের। স্বচ্ছভাবে শূন্যপদ পূরণ করতে হবে পিএসসি মামলায় রাজ্যকে বলল হাইকোর্ট। এজেন্সি রাজনীতির তৃণমূল নেতার বাড়িতে ইডি পাঠানোর হুমকি, অভিযুক্ত বিজেপি বিধায়ক। লক্ষ্য 400, পাঞ্জাবে শক্তি বাড়াতে ফের অকালীদের হাত ধরছে বিজেপি। আদালত অবমাননার রুলকে চ্যালেঞ্জ, দারভিট কাণ্ডে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য। লোকসভা ভোটের জন্য প্রস্তুত ফেবু ইনস্টার অভিভাবক মেটা, ভুয়ো পোস্ট রুখতে জরুরি পদক্ষেপ। আসছে বিস্তারিত খবরে। বারবার চোট পেয়েছেন তিনি। প্রতিকূল পরিস্থিতি তার সামনে এসে দাঁড়িয়েছিল নানা সময়ে, কিন্তু তাতে কাজ আটকায়নি। কর্মবিমুখ হননি তিনি, আঘাত নিয়ে ছুটে গিয়েছেন মানুষের কাজ করতে। এবারও তার ব্যতিক্রম হলো না। কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে মাথায় বড় রকমের চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সম্পূর্ণ সুস্থ হননি বাংলার মুখ্যমন্ত্রী। ওই অবস্থাতেই তাকে সোমবার দেখা যায় গার্ডেন রিচের বিপর্যয় ঘটনাস্থলে মাথায় ব্যান্ডেজ নিয়ে হাজির হতে। আর গতকাল মঙ্গলবার নবান্নেই ওই অবস্থা মানুষের কাজ শেষ রক্তবিন্দু দিয়ে করে যাবেন বলেই তিনি অঙ্গীকারবদ্ধ। এদিকে গত বৃহস্পতিবার মাথায় বাড়িতে পড়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে 3টি সেলাই পড়ে, আর কানে একটি আর নাকে একটি সেলাই পড়ে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হওয়ার পর তিনি বাড়ি ফিরে আসেন। তারপর থেকে সাময়িক বিশ্রামেই ছিলেন। চিকিৎসকরা বাড়িতে এসে দেখে যান তাকে, আর তিনি এখন মাথায় ব্যান্ডেজ নিয়ে বেরিয়ে পড়েন। মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিল এসএসকেএম, কিন্তু তিনি তা না শুনে বাড়ি ফিরে যান। গার্ডেন রিজের ঘটনা শুনে মুখ্যমন্ত্রী মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে পৌঁছন। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান তিনি। গতকাল মঙ্গলবার নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে গতকাল যে তিনি এভাবে নবান্নে পৌঁছে যাবেন সেটা অনেকেই জানতেন না। রাস্তায় যখন জনগণ মুখ্যমন্ত্রীকে দেখলেন তখন অনেকের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। মাথায় ব্যান্ডেজ নিয়ে নবান্নে যাচ্ছেন দেখে বাংলার মানুষজনের বক্তব্য, একেই বলে কাজের তাগিদ। মাথায় চোট নিয়েও কাজ করতে চলেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে চোট পাওয়ার ছবি প্রথম দেওয়া হয়েছিল। রক্তাক্ত সেই ছবি দেখে আটকে উঠেছিল বাংলা। আবার গতকাল দেখলেন বাংলার মানুষজন মাথায় আঘাত, ব্যথা, যন্ত্রণা নিয়েও মানুষের কাজ করতে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার শারীরিক ব্যথা, তার ইচ্ছাশক্তিরও কাছে তাও পরাজিত হলো। আসছি পরবর্তী খবরে। সন্দেশখালীতে 3 বিজেপি সমর্থককে পিটিয়ে মারার ঘটনার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় এফআইআরে নাম থাকলেও চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম বাদ দিয়েছিল রাজ্য পুলিশ। এরপর সুবিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় নিহতদের পরিবার। 2019 সালে সন্দেশখালীর 3 বিজেপি কর্মী সুকান্ত মণ্ডল, তপন মণ্ডল এবং প্রদীপ মণ্ডলকে পুলিশের উপস্থিতিতে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করে শাহজাহানের আশ্রিত দুষ্কৃতীরা। পরিবারের দাবি, 3 নিহতের মধ্যে 2 জনের দেহ এখনও পাওয়া যায়নি। সেই ঘটনায় শাহজাহান সহ একাধিক দুষ্কৃতীর নামে দায়ের হয় এফআইআর। প্রাথমিকভাবে শাহজাহানকে অভিযুক্ত করা হলেও পরে পুলিশ আদালতে আবেদন করে তার নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেয়। ওদিকে ওই ঘটনার পর বেশ কিছুদিনের জন্য গায়েব হয়ে গিয়েছিল শাহজাহান। পরে ফের তাকে প্রকাশ্যে দেখা যায়। নিহত তপন মণ্ডলের পরিবারের দাবি, ঘটনার দিন পুলিশের উপস্থিতিতে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তপন বাবুকে। এরপর শাহজাহানের ভেড়ির মাঝখানে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে মারধর করে। এরপর একের পর এক গুলি করা হয় তপন বাবুকে, এমনকি তার 2টি চোখেও গুলি করে দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে ঘরছাড়া নিহতদের পরিবার। অভিযোগ, শাসক দলের নির্দেশে ওই ঘটনায় অভিযুক্তদের তালিকা থেকে শাহজাহানের নাম বাদ দিয়েছে পুলিশ। এবার সেই ঘটনারই কেস ডায়েরি চেয়ে পাঠালো হাইকোর্ট। কেস ডায়েরি দেখার পর রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে এই ঘটনায় হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে বলেই মনে করা হচ্ছে। আসছি পরবর্তী খবরে। বিজেপি প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড নিয়ে আক্রমণ হানল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়, বাংলায় মোদির পরিবারে কারা আছেন তাতে বলা হয়েছে বেশিরভাগ প্রার্থী ক্রিমিনাল।
তৃণমূল পরিসংখ্যান দিয়ে দাবি করছে বিজেপির লোকসভা প্রার্থীদের 50%ই ক্রিমিনাল। শুধু তাই নয়, এখনো পর্যন্ত বাংলায় 22 জন প্রার্থীদের মধ্যে 10 জনেরই ক্রিমিনাল রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, রীতিমতো প্রত্যেক প্রার্থীর ছবি দিয়ে তার তলায় তার নামে কটি ক্রিমিনাল কেস রয়েছে তার উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস। যেমন কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিকের ছবি পোস্ট করে বলা হয়েছে তার বিরুদ্ধে 44টি ক্রিমিনাল চার্জ রয়েছে। ঘাটালের হিরণের বিরুদ্ধে 4টি ক্রিমিনাল চার্জের দাবি করা হয়েছে। অন্যদিকে বিষ্ণুপুরের লোকসভা প্রার্থী সৌমিত্র খায়ের বিরুদ্ধে 22টি ক্রিমিনাল চার্জ রয়েছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তালিকায় দাবি করা হয়েছে হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 59টি ক্রিমিনাল চার্জ রয়েছে। আলোচ্য তালিকায় সবচেয়ে বেশি ক্রিমিনাল চার্জ রয়েছে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে ক্রিমিনাল চার্জ থাকা প্রার্থীদের নিয়ে নয়া নির্দেশিকাও জারি করল নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে ক্রিমিনাল চার্জ আছে এমন প্রার্থীদের সংবাদপত্রের 3টি বিজ্ঞাপন দিয়ে সেই বিষয়ে ডিক্লিয়ারেশন দিতে হবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনের পোর্টালের মাধ্যমেও যে কেউ প্রার্থী এই রেকর্ড দেখতে পারবেন। তেমনই রাজনৈতিক দলগুলিকেও তাদের ওয়েবসাইটে প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ড সম্পর্কে জানাতে বলা হয়েছে। আসছি পরবর্তী খবরে। কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছে বিজেপি। শাসক দলের এ অভিযোগ নতুন নয়। এবার তৃণমূল নেতার বাড়িতে ইডি পাঠানোর হুঁশিয়ারি দিয়ে কার্যত সেই অভিযোগকেই সিলমোহর দিলেন বিজেপি বিধায়ক। কারখানায় কর্মী নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের হুঁশিয়ারি। তৃণমূল নেতা শেখ রমজানের বাড়িতে ইডি পাঠানো হবে। বিজেপি বিধায়কের মন্তব্য প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় শাসক দলের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে আরও একবার সরব হল তৃণমূল। দুর্গাপুরের সগরভাঙা এলাকায় এক বেসরকারি কারখানায় বহিরাগতদের কাজে নিয়োগ করার অভিযোগ তুলে বিক্ষোভে নামে বিজেপি। সেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। পুলিশের সামনেই কারখানার বন্ধ গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় তাদের। এরপর কারখানার পাশেই এক সভা থেকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিতে দেখা যায় বিজেপি বিধায়ককে। ওই কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা শেখ রমজান মন্ত্রী মলয় ঘটকের সাহায্যে বেছে বেছে বহিরাগত তৃণমূল কর্মীদের কাজে ঢোকাচ্ছেন। মন্ত্রী প্রদীপ মজুমদার স্থানীয়দের বঞ্চিত করে 10 জন বহিরাগতকে কাজে নিযুক্ত করেছেন। এরপরেই শেখ রমজানের বিরুদ্ধে অভিযোগ তুলে লক্ষণ বলেন, গরু কয়লা বেআইনি নিয়োগে কারবার করে প্রচুর টাকা কামাচ্ছেন শেখ রমজান। ওর বাড়িতে এবার ইডি সিবিআই পাঠানো হবে। ওর আয়ের উৎস দেখবে ইডি। আসছি পরবর্তী খবরে। রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করল নির্বাচন কমিশন। রাজ্য সরকারের পক্ষ থেকে যে 3 জন আইপিএস এর নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল তাদের মধ্য থেকেই সঞ্জয় মুখোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে। 1989 ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় দমকল বিভাগের ডিজির পদে ছিলেন। গতকাল বিকেল 5টার মধ্যে তাকে ডিজি হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়। সেই মতোই এদিন বিকেল 4টের পরে ডিজি হিসেবে দায়িত্ব বুঝে নেন সঞ্জয় মুখোপাধ্যায়। গতকালই রাজীব কুমারকে ডিজির পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর অন্তর্বর্তী ডিজি হিসেবে বিবেক সহায়কে ডিজির দায়িত্ব দেয় রাজ্য প্রশাসন। বিবেক সহায় ছাড়াই সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পরবর্তী ডিজি হিসেবে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব হিসেবে পাঠায় রাজ্য সরকার। 3 জনের মধ্য থেকে সঞ্জয় মুখোপাধ্যায়কেই বেছে নেয় কমিশন। গতকালই কমিশন নির্দেশ দিয়েছিল রাজীব কুমারকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে ব্যবহার করা যাবে না। এরপরেই রাজীব কুমারকে তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব দেয় রাজ্য প্রশাসন। আসছি পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলই নিজের মতো করে রণকৌশল তৈরি করে ফেলেছে। 42টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পুরো আসনে প্রার্থী দিতে না পারলেও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং বামেরা। কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আর কত সময় লাগবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। কারণ যত দেরি হবে প্রার্থীর নাম ঘোষণায় প্রচার করতে সময় অনেকটাই কম পাওয়া যাবে। বামেদের সঙ্গে দর কষাকষিতে বেশ কিছুটা সময় ব্যয় হচ্ছে তা নিয়েও শরিকদের মধ্যে প্রশ্ন উঠছে। কিন্তু কংগ্রেসের সঙ্গে আলোচনা সম্পূর্ণ না হওয়ার ফলে বামেরাও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারছে না।